জীবনের কোনো না কোনো সময় বা ধারাবাহিকভাবে গলা বুক জ্বালা পোড়া হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যদিও এটি খুবই সাধারণ রোগ মনে হয়, তবে বিশেষজ্ঞরা বলছেন এখান থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং এটি একটি মরণ ব্যাধি হয়ে ওঠে কখনো কখনো। আরোগ্য নিকেতনের বিষয় আজকে আমরা দিয়েছি গলা বুক জ্বালা পোড়ায় জটিলতা। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যারের পরিচয় সাবেক পরিচালক, জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, অনেকদিন পর আপনাকে পেলাম আমাদের স্টুডিওতে। আপনার কাছে জানতে চাই যে কোনো একটি রোগ একটি অংশ জুড়ে আসলে হয়, কিন্তু মানে গলা বুক এই দুটি একসঙ্গে কেন যুক্ত হয় এবং জ্বালা পোড়াটা আসলে কোথায় হয়? ধন্যবাদ আপনাকে। যে রোগটার সম্পর্কে বললেন, এটা অত্যন্ত কমন রোগ এবং এটা অত্যন্ত পরিচিত রোগও বটে। এটা সম্পর্কে সবাই কম বেশি আমরা জানি। এটা রোগের উৎপত্তি যদিও এটা পরিপাকতন্ত্রের মধ্যে, কিন্তু সিমটমগুলো প্রধানত বুকের মধ্যে হয়। এই জন্য আসলে গলা বুক জ্বালা পোড়া, বুক এবং গলায় এই সিমটমগুলো হয়, যে কারণে সে গলা বুক জ্বালা পোড়া বলা হয়। কিন্তু আসলে রোগটা কিন্তু পরিপাকতন্ত্রের রোগ। কিন্তু গলা কি আসলে জ্বালা পোড়া আদৌ হয়? হ্যাঁ, অবশ্যই গলা জ্বালা পোড়া হয়, বুকে মেনলি জ্বালা পোড়া হয়, গলা জ্বালা পোড়া হয় অবশ্যই হয়, এবং বুকে ব্যথা হইতে পারে, গলায় ধরেন ঢুক গিলতে অসুবিধা হইতে পারে, এগুলো তো হইতেই পারে। আরও গলা বুক ছাড়াও এটা কিন্তু আশেপাশে অন্যান্য অর্গানগুলোতেও কিন্তু অসুবিধা হইতে পারে। কিন্তু স্যার, গলা বুক জ্বালা পোড়া এটি কি একটি লক্ষণ নাকি এটি নিজেই একটা রোগ? না, এটা দেখেন, এটা রোগটার নাম কিন্তু আমরা বলি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এটা বাংলা সঠিক কোনো বাংলা নাই, তো এটা আমরা মানুষকে বোঝানোর জন্য বলি গলা বুক জ্বালা পোড়া। এটা একটা রোগের সিমটম, এটা আসলে নিজে কোনো রোগ না। রোগটা হলো রিফ্লাক্স ডিজিজ। এটা আসলে বেসিক্যালি যদি আমি বাংলায় বলি, সহজ বাংলায় বললে বলা যায় যে আমরা যে খাবার খাই এগুলো কিন্তু সবসময় একদিকে যায়। মুখ থেকে খাদ্য নিলে হয়ে স্টমাকের দিকে যায়, স্টমাক থেকে ক্ষুদ্রান্তে যায়। এটা ওয়ান ওয়ে রুট, এটা কিন্তু উল্টা দিকে আসে না নর্মালি। তো কোনো দৈব কারণে কোনো যদি আমাদের শরীরে কোনো এই জায়গাগুলোতে কোনো ডিফেক্ট থাকে, তখন কিন্তু অনেক সময় এটা উল্টা দিকে আসতে পারে। তার মানে স্টমাক থেকে ডিডার্মার দিকে না যেয়ে, নিচে ক্ষুদ্রান্তের দিকে না যেয়ে, এটা কিন্তু উল্টা দিকে আবার খাদ্যনালীতে ইসোফেগাসে চলে আসতে পারে। এটা যখন স্টমাকের কন্টেন্টগুলো যখন খাদ্যনালীতে বা ইসোফেগাসে আসে, তখনই যে সিমটমগুলো হয় এগুলোকে আমরা রিফ্লাক্স ডিজিজ বলি। এবং এটার প্রধান সিমটম হলো বুক গলা জ্বালা পোড়া করা, এবং এটা অত্যন্ত কমন রোগ। প্রথমে বললাম এটা কমন রোগ, এবং সাধারণ মানুষ, এরকম মানুষ আসলে আপনি সঠিক বলেছেন যে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে, যে জীবনের কোনো না কোনো সময় গলা বুক জ্বালা পোড়ায় ভুগে নাই, বা কেউ ধরেন এই গলা বুক জ্বালা পোড়া পারসিস্টেন্টলি এই সিমটমে ভুগে নেয়, এরকম লোকও কিন্তু আমাদের দেশে অনেক প্রচুর লোক আছে। এটিকে যত সাধারণ মনে হয়, মানে এটি নিয়ে কি আসলে একটা মানুষের চেম্বারেও আসা লাগে, মানে ডাক্তারের কাছে দেখাতে? পরিবর্তনতে যতগুলো রোগ হয় তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল রোগও বটে। এটা ব্যয়বহুল, এটা সিমটমগুলো অত্যন্ত ধরেন ডিস্ট্রেসিং, অ্যালার্মিং, এবং সঠিক চিকিৎসা না হলে এটাতে নানা রকম জটিলতা হয়। এবং এই জটিলতাগুলোর মধ্যে একটা কিন্তু আছে যে খাদ্যনালীর ক্যান্সার, যেটা আমাদের দেশে অত্যন্ত কমন ক্যান্সার। খাদ্যনালীর ক্যান্সারের মতো এরকম ভয়াবহ জটিলতা হতে পারে। এই কারণে এই রোগটা নিয়ে কিন্তু সবাই চিন্তিত থাকে, এবং এই রোগটাকে সবাইকে অ্যাওয়ার করার জন্য কিন্তু এই অ্যাওয়ারনেস, এই উইকটা চালু হয়েছে, যেন মানুষ অ্যাওয়ার থাকে, সঠিকভাবে চিকিৎসা নেয়। সঠিক চিকিৎসা নিলে এটা অবশ্যই নিরাময়যোগ্য, এবং সঠিকভাবে চিকিৎসা নিলে কিন্তু তার যে জটিলতাগুলো হয়, তার মধ্যে যেটা বললাম যে খাদ্যনালীর ক্যান্সার ছাড়া অনেকগুলো জটিলতা হয়, সেই জটিলতাগুলো থেকেও কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। আচ্ছা স্যার, এই রোগের প্রেক্ষাপটটা কি আসলে, মানে বাংলাদেশে কি পরিমাণ বিস্তৃত? এটা আমাদের বাংলাদেশে, এটা পৃথিবীর অন্যান্য দেশের মতো একসময় মনে করতে এটা ধনী দেশের রোগ, আসলে কিন্তু ধনী দেশের রোগ, এবং এটা পাশাপাশি কিন্তু আমাদের দেশেও এটা অত্যন্ত কমন রোগ। এটা এবং আমাদের দেশে এটা যে ধরেন ইনসিডেন্স বলি আমরা, বা আমাদের দেশে যে প্রাদুর্ভাব আছে, এটা কিন্তু অলমোস্ট কম্পারেবল টু ডেভেলপ কান্ট্রিজ। আমাদের দেশে প্রায় শতকরা 20-25% লোক এই রোগে ভুগে। সুতরাং আমাদের দেশে কিন্তু এটার প্রিভ্যালেন্স রেট কিন্তু অনেক হাই। আমাদের দেশে 20% লোক যদি রোগে ভুগে, তাহলে আপনি যদি সংখ্যায় বলেন, তাহলে দেখেন কত লোক এই রোগে ভুগে। তার মানে প্রায় তো 4-5 কোটি লোক এই রোগে ভুগে। তার মানে এই 4-5 কোটি লোক যদি এই রোগটা সঠিকভাবে চিকিৎসা না করে, তাহলে এই চিকিৎসা কিন্তু এই মানুষগুলো কিন্তু নানা রকম জটিলতা ভুগবে। এই রোগটা এক নম্বর আমি বললাম যেটা ডিস্ট্রেসিং, প্লাস এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল রোগও বটে। আপনি যদি সঠিকভাবে চিকিৎসা না করেন, তাহলে কিন্তু আপনার যদি বিপদে পড়েন, তাহলে কিন্তু আপনার যে রকম খরচ হবে, এটা ইভেন বাংলাদেশেও যদি আপনার হয়, তাহলে কিন্তু এটা অত্যন্ত ব্যয়বহুল। আমি একটু আগে বললাম যে পরিপাকতন্ত্রে যতগুলো রোগ হয়, তার মধ্যে এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল রোগ।
সুতরাং এটা সবাইকে মাথায় নিতে হবে এবং এরকম সিমটম যদি কারো হয় তাহলে কিন্তু তার অবশ্যই চিকিৎসা নিতে হবে। এবং এটা শুধু দোকান থেকে ওষুধ কিনে খাওয়া এই যে এটা সমাধান তা নয়, কিন্তু এটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ, এবং আমরা বলবো যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যেন এই রোগটা সঠিক সময় এবং এই রোগটা যেন শুরুতেই এটা কন্ট্রোল করা যায়, শুরুতেই যেন এটা নিরাময় করা যায়, এটা সবার একটু সচেতন হওয়া উচিত। কিন্তু স্যার বাংলাদেশের পার্সপেক্টিভে এই গলা বুক জ্বালা পোড়ার মূল কারণগুলো আসলে কি কি? কারণ কিন্তু সব দেশে অলমোস্ট একই। এটা আসলে কারণ বেসিক্যালি আমি একটু প্রথম দিকে বলছিলাম যে খাদ্যগুলো একদিকে যায়, এটা ইসোফেগাসের সাথে মানে আমাদের খাদ্যনালীর সাথে স্টমাকের যে জয়েন্টটা আছে এখানে একটা 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 আমরা বলি স্ফিংটার বা একটা দরজা থাকে, যে দরজাটা একদিকে খুলে, মানে ইসোফেগাসে যেন আমরা খাবারটা ইসোফেগাসে যায় তখন দরজাটা খুলবে, তাহলে এটা স্টমাকে চলে যাবে। স্টমাকে যাওয়ার পর কিন্তু দরজাটা বন্ধ হয়ে যায়, স্ফিংটারটা বন্ধ হয়ে যায়। এই স্ফিংটারটা যদি কোনো কারণে সঠিকভাবে বন্ধ না হয় এবং সঠিকভাবে কাজ করতে না পারে তখনই কিন্তু স্টমাকের কন্টেন্টগুলো আমাদের খাদ্যনালীতে চলে আসতে পারে। স্টমাক তো যখন কাজ করে এটা তখন সংকোচন প্রসারণ হয়, যখন সংকোচন হয়, যখন স্টমাকটা পাম্প করবে তখন উপরের দরজা যদি ওপেন থাকে তাহলে তো পাম্প করলে তো কিছু কন্টেন্ট উপরের দিকে চলে আসবে এবং আসার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়। এটা হলো প্রধান। আরও ধরেন কিছু কিছু কারণে হয়, ধরেন যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু পেটের প্রেশার বেশি থাকে, যে কারণে এটা পেটের কন্টেন্টগুলো উপরের দিকে চলে আসতে পারে। তারপরে ধরেন ওষুধ আছে অনেকগুলো ওষুধ, এই ওষুধের কারণে হতে পারে। স্টমাকে অনেকগুলো রোগ আছে, যে রোগ থাকলে পরে স্টমাক থেকে খাদ্যগুলো নিচের দিকে যেতে বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু এগুলো উপরের দিকে চলে আসে। এইসব কারণে প্রধানত হয় আমাদের তার মানে আমাদের লাইফস্টাইল, খাদ্য অভ্যাস এগুলোর সাথে এটা সম্পর্ক আছে। খাবারের মধ্যে ধরেন রিচ ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড এগুলো যদি খাই, আমরা যদি কখনো ভুরিভোজ করি, ভুরিভোজ কিন্তু অত্যন্ত খারাপ অভ্যাস। ভুরিভোজ করলে কিন্তু আপনার এই সিমটমগুলো বেশি হবে, বা যাদের আগে ছিল না ভুরিভোজের কারণে সিমটমগুলো হতে পারে। এবং দেখেন এটা যদি হয়, আমরা আগেই বলছি যে আপনার রাত্রিবেলা যে সিমটম হয় তাহলে আপনি ঘুমাতে পারবেন না, আপনাকে সারা রাত বসে কাটাতে হবে এবং একটা মৃত্যুর ভয় লাগবে, যে বুকে সাফোকেশন লাগবে, দম বন্ধ হয়ে যাচ্ছে, দম আটকে যাচ্ছে এরকম মনে হতে পারে, বমি লাগবে, বমির ভাব লাগবে। তো এরকম একটা অবস্থা যদি হয় তাহলে তো এটা অত্যন্ত ভয়াবহ। এবং অনেকে কিন্তু মনে করে যে এটা হার্টের সিমটম, হার্টের যে সিমটম হয়, হার্ট অ্যাটাকগুলো যে সিমটম হয়, এই সিমটম আর এইটা কিন্তু কাছাকাছি। সুতরাং এই ভয় মানুষ থাকে যে আমার বোধহয় হার্ট অ্যাটাক হচ্ছে বা হার্ট অ্যাটাক হয়েছে, তার মানে এই ভয়ের কারণে কিন্তু তার আরও সিমটমগুলো বেশি হয়। এই যে থ্যাঙ্কস গিভিং সেরিমনি থেকে মানে এটাকে গুরুত্ব দিয়েই কাজটা করা হয়েছে, কারণ এই সময় মানুষের সমস্যা বেশি হয় আমেরিকান সোসাইটি বা অন্য জায়গায়। কিন্তু তারা তো স্যার অ্যালকোহলের সাথে এটার আবার রিলেশন আছে কিনা? অ্যালকোহলের সাথে খুব ডাইরেক্টলি রিলেশন নাই। তো আমি তো একটাকে বললাম, অ্যালকোহল বলেন, টি বলেন, কফি বলেন, এগুলো তো সবসময় পেটের জন্য কোনো সময় সুদিং না, এগুলো তো হয়। চাও স্যার? চা কফি এগুলো তো রিফ্লাক্স বেশি হয়। আমরা রিফ্লাক্স ডিজিজ থাকলে আমরা রোগীদেরকে বলে দিই যে চা কফি এগুলো অ্যাভয়েড করবেন। চা কফি খেলে কিন্তু আমাদের যে একটু আগে বললাম যে স্ফিংটারটা আছে, এটা কিন্তু চা কফির কারণে এই স্ফিংটারটা কাজ করতে অসুবিধা হতে পারে, হইলেই তখন কিন্তু এই রিফ্লাক্স সিমটমগুলো হয়। সাধারণত কোল্ড ড্রিঙ্কসেও হতে পারে। কোল্ড ড্রিঙ্কস হতে পারে। এটা খাওয়ার কোনো উপকারটা নাই? মানে এমনি চা কফি যে আমরা খাই, নানান উপকারও তো আসলে খাই। এটা আসলে চা কফি নিয়ে আমি আপনার সাথে সম্ভবত আরেকবার কথা বলেছিলাম। আমি চা কফি নিয়ে মোটামুটি লিটারেচারে রিভিউ করে আমি দেখেছি চা কফিতে কিন্তু আসলে বলার মতো কোনো উপকার নাই। যেটা হয় এগুলো নিউরোস্টিমুলেন্ট, মানে খেলে অনেক সময়, যেমন কফিতে, চা চেয়ে কফি ইজ মার্জিনালি বেটার। কফি খেলে একটু ধরেন নিউরোস্টিমুলেন্ট, মানে আপনার একটু ঘুম ঘুম ভাবটা কাটতে পারে, ঘুম একটু ডিলে হতে পারে। চাতেও এরকম মানে প্রমাণিত, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এমন কোনো উপকার। গ্রিন টিকে আবার উৎসাহিত করা হয়। গ্রিন টিও আমি দেখলাম, গ্রিন টি বেসিক্যালি আসলে এটা একমাত্র প্রডিউস করতে পারে চায়না, রিয়েল গ্রিন টি। এবং গ্রিন টি নিয়ে ওরা স্টাডি করেছে, গ্রিন টিতে যেরকম বলা হয় গ্রিন টি খেলে আপনার ওয়েট কমে, আরও নানান রকম সুবিধা আছে। এটা আসলে লিটারেচার রিভিউ করে আমি পার্সোনালি আমি দেখেছি, আমার ইন্টারেস্ট আছে। মানে ব্যবসার আইটেম আর কি। রাইট, এটাতে কোনো স্বাস্থ্যের কোনো বেনিফিট গ্রিন টিতেও নাই। কিন্তু স্যার যারা আক্রান্ত হচ্ছে গলা বুক জ্বালা পোড়া, মানে এটি কি খুব কম সময়ের মধ্যে হয় নাকি একটা সার্টেন পিরিয়ড পরে হয়? এটা কেমন দেখেন আপনারা, মানে হিস্ট্রি কি বলে রোগীদের? না, এটা তো আসলে যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়সে যে কোনো বয়সে হতে পারে। এবং সিমটমটা এরকম অকেশনালি হয়, যেমন আমরা যখন বলি যে মাসে 1-2 বার হয়, এটা মাইল্ড, এটা ক্যাটাগরি আছে। 1-2 বার হয়, হইলে কোনো সময় ওষুধ খায়, কোনো সময় খায় না, বা হয়েছে কয়েক মিনিট হয়তো ছিল চলে যায়, এটাতে মানুষের খুব একটা অসুবিধা হয় না। এরপরে আরেকটু যদি খারাপ হয়, যে না তার ফ্রিকোয়েন্ট সিমটম হয় এবং হইলে তখন সে কিন্তু ধরেন দোকানে যে ওষুধ খায়, যেগুলো কমন ওষুধ, অ্যান্টাসিড বা আরও অন্য যে পিপিআই যে গ্যাস্ট্রিক ওষুধ খায়, এগুলো খেলে চলে যায়।
না খেলে তার অসুবিধা হয়, এগুলো হলো ধরেন এরপরে 1-এর পরে 2, 2-এর পরে 3 যখন হবে তখন কিন্তু এই সিমটমগুলো হবে, এবং যে ওষুধগুলোর নাম বললাম এগুলো খাইলেও ভালো কন্ট্রোল হচ্ছে না। ওষুধ খাওয়ার পরে তার সিমটম থাকবে, এগুলো হয়। আরও যদি বেশি হয় তখন দেখা যায় তার কমপ্লিকেশনগুলো হচ্ছে, জটিলতাগুলো হচ্ছে। যে সিমটম হচ্ছে সাথে সাথে এরকম হতে পারে যে তার খাবারগুলো পাস হচ্ছে না, তার মানে খাদ্যনালীর যে নিচের যে অংশটা আছে ওখানে কিন্তু নর্মালি যেটা টিউব, এই টিউবটা কিন্তু চিকন হয়ে যেতে পারে। চিকন হলে খাবারটা পাস হবে না। তারপর এটাতে অনেক চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এটাতে ক্যান্সার হয়ে যেতে পারে। তাহলে দেখেন এই রোগে খাদ্যনালীটা সরু হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, এবং এটাতে ক্যান্সার হতে পারে। তো এরকম যখন হবে তখন এটা আমরা বলি গ্রেড 4। তার মানে এরকম হওয়া মানে হলো যে আপনার জীবন অত্যন্ত বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। স্যার মানে গলা বুক জ্বালা পোড়া রুট দিয়ে ক্যান্সার হয়, এই সংখ্যাটা কেমন? হ্যাঁ, যে ইসোফেগাসের ক্যান্সার হয় বা খাদ্যনালীর যে ক্যান্সার হয়, এই ক্যান্সারের একটা অন্যতম প্রধান কারণ কিন্তু এই রিফ্লাক্স ডিজিজ। তার মানে যারা রিফ্লাক্স ডিজিজে ভুগে, এটা সচেতন হোক বা সচেতন না হোক, এবং চিকিৎসা যদি সঠিকভাবে না করে, তাদের কিন্তু লং টার্ম, এটা খুব ইমিডিয়েটলি হবে না, 1 মাস 2 মাসে হবে না, এটা ইট নিডস ইয়ার্স, যে কয়েক বছর ভোগার পরে কিন্তু তার এই সমস্যাগুলো হতে পারে। আমি আবারও বলছি যে ইসোফেগাসের ক্যান্সার আমাদের দেশে কিন্তু কমন ক্যান্সারের মধ্যে একটা। তার মানে কমন ক্যান্সার, এবং এই ক্যান্সারের কমন কারণ হলো এই রিফ্লাক্স ডিজিজ। সুতরাং রিফ্লাক্স ডিজিজ হলে কারোর খুব নিশ্চিত বসে থাকা যে না আমার হয়েছে, ঠিক আছে ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাচ্ছি, আবার হচ্ছে বারে বারে হচ্ছে, হোক ওষুধ খেলে ভালো হয়েছে, এরকম হলে কিন্তু আপনাকে এটা কেজুয়ালি দেখা উচিত না। আমরা মনে করি যে একটু সবার একটু সচেতন হওয়া উচিত, এটা সিরিয়াস হওয়া উচিত, এবং হয়ে কিন্তু তাকে সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে এটার চিকিৎসা করে নেওয়া উচিত। গ্যাস্ট্রিকের সাথে মানে এটার মানে কোনো সম্পর্ক আছে বা কোনো পার্থক্য আছে কিনা? এটা গ্যাস্ট্রিক রোগ বলতে আপনার যেটা বলছে পেপটিক আলসার রোগ, এটার সাথে কিন্তু খুব সরাসরি এটা সম্পর্ক নাই, কিন্তু রোগগুলো তো ধরেন কাছাকাছি ইন্টার রিলেটেড। অনেক সময় এই রিফ্লাক্স ডিজিজের রোগীদের কিন্তু আলসার রোগও থাকে, বা আলসার রোগীদের কিন্তু রিফ্লাক্স রোগ থাকে, দুইটা রোগ একসাথে থাকতে পারে, ভাইস ভার্সা হয়। প্লাস হলো কারো যে আলসার রোগ থাকে তার কিন্তু ইন কোর্স অফ টাইম তার এই সমস্যা হয়ে যেতে পারে, কিন্তু একটা হইলে একটার সাথে আর একটা মানে কজাল কোনো রিলেশন নাই যে এই রোগ থাকলে এটা হবেই বা এটা থাকলে এটা হবেই। কিন্তু এগুলোর যে হওয়ার যে কারণগুলো আছে, নানা রকম কারণ আছে, দুইটা রোগে অনেকগুলো কারণ আছে, কমন থাকার কারণে কিন্তু দুইটা রোগ একসাথে থাকতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক ফারুক আহমেদ, আপনি যত রোগী গলা বুক জ্বালা পোড়ার পেয়েছেন, বা এই যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা যাদেরকে দেখে তাদের কত অংশ আসলে গলা বুক জ্বালা পোড়ার রোগী? না, এটা তো আমি আপনাকে বললাম যে আমাদের সমাজে প্রায় 20% লোক এই রোগে ভোগে। আর আমরা যে প্রতিদিন যে রোগী দেখি তার মধ্যে আমার ধারণা যে মোর দেন 20% রোগী কিন্তু এই গলাবুক জ্বালাপোড়া নিয়ে আমাদের কাছে আসে। সাধারণত রোগীরা গলা বুক জ্বালা পোড়া যখন প্রথম শুরু হয় বা যখন সেকেন্ড স্টেজে যায় আসলে কি করে? না, এটা তো নর্মালি ধরেন গলাবুক জ্বালাপোড়া হলে আপনি আপনার নিজের জীবনও চিন্তা করে দেখেন, হইলে নর্মালি ধরেন হয়তো পানি খায়, প্রথম অবস্থায় পানি খায়, না কমলে একটু অ্যান্টাসিড খায়, সিরাপ খায় বা ট্যাবলেট খায়, না হলে একটু পিপিআই ট্যাবলেট যেগুলো আমাদের সমাজে পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়, এগুলো খায়, খেলে তো ভালো হয়ে যায়। তো ভালো হয়ে যায়, আবার হয়তো হয় যারা প্রথম বললাম মাইল্ড হলে 1 মাসে হয়তো একবার হয়, বা কোনো মাসে হয় কোনো মাসে হয় না, তো সেরকম খায় ভালো থাকে। কিন্তু যাদের পারসিস্টেন্ট সিমটম হয়, সবসময় থাকে, ওষুধ নিয়মিত খাওয়া লাগতে পারে বা খাইতে হয়, বা ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, সেগুলো কিন্তু মেইন দুশ্চিন্তার কারণ। সুতরাং কাউকে ওই পর্যন্ত ওয়েট করা উচিত না। যখনই সিমটমটা হবে আমরা মনে করি যে চিকিৎসকের পরামর্শ নিয়ে, কিছু জেনারেল অ্যাডভাইস আছে, কিছু ওষুধ আছে, এগুলো ফলো করলে কিন্তু সে ভালোই থাকবে। সেই গাইডলাইনটা কি স্যার? কি করবে আসলে, কি খাবে? এটা প্রধানত হলো যে আমরা কিছু জেনারেল অ্যাডভাইস দিই, তার মধ্যে অন্যতম হলো যে ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল মডিফিকেশন। 1 নম্বর জিনিস হলো যে আপনার ওজন বেশি হওয়া যাবে না, কাঙ্ক্ষিত ওজনে আপনাকে থাকতে হবে। তাহলে কারো যদি ওজন বেশি থাকে তাকে ওজন কমাতে হবে, ওজন কমাতে হলে তাকে ক্যালোরি রেস্ট্রিক্ট করতে হবে, খাওয়া দাওয়া কমাতে হবে, প্লাস হলে তাকে ফিজিক্যাল ওয়ার্ক বেশি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, দৌড়াতে হবে, এগুলো করতে হবে। আর খাওয়ার মধ্যে যেসব খাওয়াগুলোতে রিফ্লাক্স ডিজিজ বেশি হয় তার মধ্যে প্রথম হলো ভুরিভোজ।
কোনো অবস্থায় ভুরিভোজ করা যাবে না। সে যাই ভালো খাবারও যদি ভালো খাই, হোক খারাপ হোক যাই হোক ভুরিভোজ করা যাবে না। ভুরিভোজ করা যাবে না, এটা কিন্তু আমাদের ইসলাম ধর্ম কিন্তু এটা আছে যে খাওয়া সবসময় স্টমাকের 1/3 ফাঁকা থাকা লাগবে। খাওয়ার সাথে সাথে পানিটা খাওয়া যাবে না, পানি খেতে হবে খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে। এবং এটা তো পারা যায় না, এটা তো অনেক এইটা ধরেন খাওয়ার সাথে সাথে আমরা 1-2 পানি খেলাম, কিন্তু মেইন পানিটা আমরা 1 গ্লাস পানি খাবেন 2 গ্লাস পানি খাবেন সেটা আপনি চিকিৎসক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি এটা পারেন কিনা? না, আমরা যেহেতু এই ব্যাপারগুলো সবসময় মাথায় রাখি, চেষ্টা করি সচেতনভাবে চেষ্টা করি যে এটা না খাওয়া। আরেকটা ঘটনা ঘটে স্যার, ওই যে 1-2 ঘন্টা পরে খেলে আমি নিজেও চেষ্টা করে দেখেছি যে পরে ভুলেই যাই। না, ভুলে গেলে আপনার ধরেন পানি খেতে হবে আপনার সারাদিনে, ধরেন এখন আমরা একটু শীতকালের দিকে আসছি 1.5 থেকে 2 লিটার, তো আপনি সারাদিনে 1.5-2 লিটার পানি খেলে হবে, খাবারের সাথে পানি খেতে হবে, খাওয়ার পর পানি খেতে হবে, এটা কিন্তু সম্পর্ক না, এটা আমি মনে করি সারাদিনে কতটুকু আমি ইনটেক করছি সেটা হলো মেন। আমরা 24 ঘন্টা 1.5 লিটার 2 লিটার পানি খাওয়ার কথা, আমরা 2 লিটার পানি খেয়েছেন কিনা সেটা হলো মেন বিষয়। স্যার যারা সেকেন্ড স্টেজে আছে বা মানে এটা কি শুধুমাত্র মানে পেপটিক আলসারের ওষুধ দিয়েই কি সমাধান হয়? মানে এটা কত মাসের ডোজ বা মানে আপনি তো বলছেন যে একটা সামগ্রিক ট্রিটমেন্ট, কিন্তু তারপরেও কতদিনের ওষুধ তাকে খেতে না, এটা তো বললাম প্রথম লাইফস্টাইল মডিফিকেশান, ডায়েটারি হ্যাবিট, এগুলো আমরা অ্যাডভাইসগুলো দিই। দেওয়ার পরে যখন ওষুধ লাগে তখন আমরা নর্মালি কিন্তু পিপিআই ওষুধগুলো দিই। পিপিআই বলতে আমাদের সমাজে যেগুলো থাকে ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, রেবিপ্রাজল, এইসব ওষুধ কিন্তু আমাদের দেশে মানে কমনলি পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। এগুলো আমরা সাধারণত 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ এরকমই দিই। দিলে মোটামুটি প্রবলেম সলভ হয়ে যায়। কারো আছে যেটা বললাম যে আরও যদি হয় যে ওষুধে কাজ হচ্ছে না বা ওষুধ বন্ধ করে দেয়, সিমটমটা আবার রিল্যাপস হয়, তখন কিন্তু আমরা এগুলো পরীক্ষা করে দেখি যে এটা আসলে কি রিফ্লাক্স নাকি অন্য কিছু। এই সিমটমগুলো কিন্তু অন্য রোগের কারণে হতে পারে, রিফ্লাক্সের সাথে মিলে এরকম অনেকগুলো রোগে সিমটমটা মিলে এরকম অন্য রোগে হয়। সেই রোগ তাহলে সেটা চিকিৎসা করতে হবে। আর যদি এটা রিফ্লাক্স জন্য হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় ওষুধগুলো লং টাইম খাইতে বলি, বা ওষুধ একটা জায়গায় 2টা ওষুধ দিই, 3টে ওষুধ দিই, এরকম দিই। ওষুধের কাজ না হলে তখন এন্ডোস্কোপি বেসড অনেক চিকিৎসা আছে, সার্জারি আছে, এগুলোর দিকে তখন যেতে হয়। যদি গলা বুক জ্বালাপোড়া থেকে সার্জারিও লাগতে পারে। কত পার্সেন্টেজের লাগে? এটা খুবই কম পার্সেন্টের লাগে। এটা ধরেন আমাদের দেশে এরকম খুব বেশি হয় না। ওয়েস্টার্ন কান্ট্রিতে 2-5% লোকের কিন্তু যাদের থাকে ওদের কিন্তু সার্জারি পর্যন্ত যাওয়ার প্রয়োজন হতে পারে। স্যার এইটা কি এই রোগীদেরকে কখনো কি আপনাদের অন্য কোনো ডিসিপ্লিনের চিকিৎসকের কাছে পাঠানো লাগে, মানে এটা সিভিয়ারিটির বিবেচনা? এটা তো আমি বললাম যে কোনো কোনো ক্ষেত্রে সার্জারি তো প্রয়োজন হতে পারে। ওরকম যদি হয় তাহলে অবশ্যই সার্জনকে যেতে হয়। যেমন ধরেন একটা হলো খাদ্যনালীটা চিকন হয়ে যাওয়া, চিকন হয়ে গেলে কিন্তু আমরা এন্ডোস্কোপি বেসড চিকিৎসা আছে। চিকন খাদ্যনালীকে আমরা কিন্তু ডাইলেট করতে পারি, মোটা করতে পারি, আবার এটা টিউবটার প্যাটেন্সি আবার আমরা ফেরত আনতে পারি। এটা কিন্তু এন্ডোস্কোপি দিয়ে চিকিৎসা করা সম্ভব। অনেক সময় এই চিকিৎসা ফেল হয় কিন্তু আমরা তখন রোগীটাকে সার্জনের কাছে পাঠাই, ওনারা তখন সার্জারি করে এটা কিন্তু কারেকশন করে দিতে পারে। কিন্তু স্যার এই ওষুধগুলোর মধ্যে মানুষের যেমন ধারণা যে আমার গলা বুক বেশি জ্বালাপোড়া করছে, আমি তাহলে একটা 40 গ্রামের ওষুধ খাবো, কম করছে 20 গ্রাম, মানে এইখানে জনগণ ভুলগুলো কি করে? না, এটা কিন্তু একটা স্বীকৃত ফর্মুলা আছে। ধরেন নর্মালি একটা ড্রাগের তো ডোজ আছে। ধরেন আমি যদি ওমিপ্রাজল বলি, বা এখন কমনলি যেটা চলে এসিওমিপ্রাজল বা রেমিপ্রাজল, এগুলো 20 মিলিগ্রামের ট্যাবলেট, একটা সিঙ্গেল ডোজ সকালবেলা খালি পেটে খেতে হয়। এটা হলো স্বীকৃত ডোজ। কিন্তু জার্ডের সময় এরকম হয় যে এই ডোজ যদি কন্ট্রোল না হয় এবং রোগীটা যদি প্রমাণিত জার্ড হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই ডোজটা ডাবল করার একটা প্রভিশন কিন্তু আছে এক বেলাতেই। হ্যাঁ, 20 মিলিগ্রামের জায়গায় আমি 40 মিলিগ্রাম পর্যন্ত খাবো। ডাবল ডোজের পরে যখন এটা কাজ হবে না, তখন কিন্তু আমাকে ভিন্ন অপশন চিন্তা করতে হবে। আরও অনেকগুলো অপশন আছে, অ্যাড অন করা, অন্য একটা ওষুধ যোগ করা, অন্য আরেকটা যে রিলিফের অন্য আর যে মেথডগুলো আছে সেগুলোর দিকে যাওয়া, সেগুলো আমাকে চিন্তা করতে হবে। তবে এই ক্ষেত্রে কিন্তু নর্মাল প্রচলিত যে ওষুধগুলো আছে, প্রচলিত যে ডোজ আছে, এই ডোজটা ডাবল করার একটা প্রভিশন কিন্তু আছে। স্যার এটার রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনি বললেন যে গলা বুক জ্বালা পড়া এটা কনফার্ম কিনা, এই কনফার্ম করার জন্য পরীক্ষা নিরীক্ষা আছে নাকি? এটা কনফার্ম করার পরীক্ষা তো অবশ্যই আছে। এটা আসলে আমরা যেটা কনফার্ম করার জন্য করি, এটা হলো পিএইচ মেট্রি করা হয়। পিএইচ মানে এটা এন্ডোস্কোপ মেশিন দিয়ে আমরা গলায় একটা পিএইচ মনিটর করার একটা ডিভাইস আছে, ওইটা আমরা ওখানে বসাই দিলে কিন্তু এটা 24 ঘন্টা পিএইচ মনিটর করতে পারে। তার মানে পিএইচ মনিটর করলে বুঝবেন যে এটা অ্যাসিড স্টমাক থেকে যেই জিনিসগুলো উপরের দিকে আসে, তার মধ্যে সবচেয়ে অ্যানোয়িং বা সবচেয়ে অবনক্সাস হলো অ্যাসিডটা। অ্যাসিড রিফ্লাক্স হলে কিন্তু এই জ্বালাপোড়াগুলো হয়। তাহলে সেটা কিন্তু পিএইচ মিটার বসাই দেবেন, আপনি পিএইচটা মনিটর করবেন,
মনিটর করলে কিন্তু রোগটা মোটামুটি কনফার্ম বলা যাবে। তার মধ্যে এটাই হলো মেইন কনফার্ম করা। আমরা অ্যান্ডোস্কোপি করেও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি রিফ্লাক্স ডিজিজ আছে কি নাই। রিফ্লাক্স ডিজিজ হলে প্রথম তো শুধু অ্যাসিডটা রিফ্লাক্স হবে, সেগুলো হয়তো আপনার কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনার পিএইচ মেট্রিক করা স্যার বুঝতে পারবেন না। কিন্তু যখন স্ট্রাকচারাল চেঞ্জগুলো হয়, ধরেন এটা ইনফ্লামেশন হইলো, এটাতে আলসার হয়ে যায়, এইরকম যখন হয় নেরোয়িং হয়ে যায়, তখন তো ডেফিনেটলি অ্যান্ডোস্কোপ করে আমরা বুঝতে পারি। সুতরাং অ্যান্ডোস্কোপি এবং পিএইচ মেট্রি এই দুইটা হলো এই রোগের ডায়াগনোসিস করার ব্যবস্থা। তার মধ্যে পিএইচ মেট্রি হলো এটা আসলে কনফার্ম টেস্ট। স্যার, এখন এই কনফার্মেশনের পরে মানে এটা আসলে সম্পূর্ণরূপে সেরে যাবে এরকম কোনো বিষয় তো আসলে নাই। অবশ্যই এটা তো কিউরেবল রোগ, এটা তো ইনকিউরেবল না। আচ্ছা, সুতরাং এটা সঠিক চিকিৎসা নিলে অবশ্যই এটা কিউরেবল। এইটা কি আসলে হাসপাতালে মানে এই রোগীদের ভিড় আসলে কেমন? যেমন আপনি একটা জাতীয় ইনস্টিটিউটে কাজ করেছেন, মানে এদের জন্য কি বেডও লাগে কিনা? না, এটা তো ধরেন প্রথমত এটা মেজরিটি রোগী কিন্তু আউটডোরে চিকিৎসা হয়, আউটডোরে চিকিৎসা। কিন্তু কোনো কারণে যদি ডায়াগনস্টিক ডাউট থাকে, কোনো কারণে তার জটিলতা হয়েছে, একটু আগে যেটা বললাম যে খাদ্যনালীর চিকন হয়ে যাচ্ছে, তার ক্যান্সারের মতো জটিলতার দিকে যাচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি তার ভর্তি লাগে, ভর্তি করে তাকে চিকিৎসা করতে হয়, তার ডায়াগনস্টিক ওয়ার্কআপগুলো করতে হয়, সেগুলোর জন্য তার ভর্তি লাগে। তবে এটা সংখ্যা ডেফিনেটলি অত বেশি না। মানে এই হৃদরোগের সমস্যা এবং হচ্ছে আপনার গলা বুক জ্বালা পড়ার সমস্যা, এটা কি ডিফারেন্সিয়েট করার কোনো আইডিয়াল পদ্ধতি আছে কিনা? ডেফিনেটলি আছে এটা। তবে আমরা যখন বুক গলা জ্বালা পোড়া হয় বা বুকে কারো ব্যথা হয়, দূরেতে কিন্তু সেন্ট্রাল চেস্ট সিমটম বলে, চেস্ট পেইন বলা হয়, মানে বুকের মধ্যখানে ব্যথাটা হয়, সেই ব্যথাটা হার্টের নাকি রিফ্লাক্সের, এটা কিন্তু সিমটমগুলো রোগীর ডেসক্রিপশনটা শুনলে কিছুটা গ্যাস করা যায়। প্লাস হলে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করি। ধরেন একটা রোগী, একজন লোক ওবেজ, তার ব্লাড প্রেশার আছে, তার ডায়াবেটিস আছে, সে স্মোকার, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তার কোলেস্ট্রল অ্যাবনর্মাল আছে, তার জন্মকের সমস্যা হবে, তখন কিন্তু আমরা ডেফিনেটলি 1 নম্বর ডায়াগনোসিস হবে যেটা হার্টের সমস্যা। আরেকটা রোগী যে না, তার এসব কিছু নাই, তার খাদ্য অভ্যাসের সমস্যা আছে, ওজন বেশি আছে, তখন কিন্তু আমরা মনে করি যে রিফ্লাক্স ডিজিজ হতে পারে। আরও রিফ্লাক্স ডিজিজের আমরা মানে সিম্বলিক্যালি বলি যে রিফ্লাক্স ডিজিজের রোগী কিন্তু আইসা বলবে, এরকম করবে, সে তার হাতটা ওয়েভ করবে ওভার দ্য চেস্ট, এরকম বলবে যে আমার গলা বুক জ্বলে, বুক জ্বলতেছে, আমি বুক জ্বলে, আমার খুব কষ্ট হচ্ছে, এরকম বলবে। আর হার্টের রোগী কিন্তু তার হাতগুলো মুঠা করে এরকম বলবে যে আমার বুক চাপতেছে, বুক ব্যথা হচ্ছে, আমার দম আটকা যাচ্ছে, আমার মানে বুকে পালপিটেশন হচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম বলবে। এটা ধরেন কিছুটা প্রাথমিকভাবে এই আপনারা কেন, এটা তো যদি সাধারণ একজন অভিভাবক বা পারিপার্শ্বিক মানুষও যদি দেখে, তাও তো একটা গেজ করতে পারে। গ্যাস করতে পারে। আমরা বলবো যে আপনি গ্যাস করতে পারেন না পারেন, আপনার যদি চেস্ট সিমটম হয়, এরকম বুকের মধ্যেখানে কোনো সিমটম হচ্ছে, যে সিমটমটাকে আপনার মোটেই ইগনোর করা উচিত না। আপনি যদি বুঝতে পারেন বা না পারেন, আপনাকে অবশ্যই এটা হার্টের সিমটম না, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। এবং এটা আমি মনে করি যে এটা যে হার্টের সিমটম হয়, এটা কিন্তু ইমিডিয়েটলি লাইফ রিস্ক আছে। সুতরাং এটা নিয়ে কিন্তু কনফিউজ করার দরকার নাই। আপনার যদি মনে করেন চেস্ট সিমটম হচ্ছে, আপনার রিফ্লাক্স ডিজিজ না হার্ট ডিজিজে যাওয়ার দরকার নেই। আপনি স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ বা হৃদরোগ হাসপাতালে যাবেন বা যে কোনো নিকটস্থ হাসপাতালে যাবেন, যে আপনি মোটামুটি সার্টেন হওয়ার চেষ্টা করবেন যে এটা হার্টের সিমটম না, এটা রিফ্লাক্স সিমটম। সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে আপনার জন্য ডেফিনেটলি রিস্ক অনেক কমে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, আমরা যে বিভিন্ন সময় বলি যে আমাদের কিডনিতে পাথর হয়, এটা কি খাদ্যাভ্যাসের সাথেও তো একটা রিলেশন আসলে আছে, কিন্তু গলা বুক জ্বালা পোড়া রুটের কোনো রোগ কিনা আসলে এটি? না, কিডনি পাথরের সাথে গলা বুক জ্বালা পোড়া কোটার সম্পর্ক কিন্তু নাই। কিন্তু অনেক খাবার আছে কমন, যে খাবারগুলো খাইলে কিডনি পাথর, ধরেন মিল্ক বা অনেক সময় যেগুলা ধরেন সাইট্রাস ফ্রুট এগুলো খেলে হয়, তো সেগুলোর সাথে কিছু কিছু রিফ্লাক্সের তো কিছু কোরিলেশন তো আছে। তো এটা খুব সরাসরি ধরেন কিডনি স্টোনের সাথে এটার কোনো রিলেশন নাই। কিন্তু স্যার, আপনি একটা বিষয় আপনাকে বেশি আমি বলতে শুনেছি যে দুধ সবার পেটে সহ্য হয় না। এই দুধের সাথেও তো আসলে এই গলা বুক জ্বালা পোড়ার সম্পর্ক আছে। দুধ আসলে কতটুকু খাবে বা কাদের সমস্যা হয়, কাদের হয় না, কিভাবে বুঝবে? এটা প্রধানত দুধে একটা কেমিক্যাল থাকে যেটা আমরা ল্যাকটোজ বলি। ল্যাকটোজ ইনটলারেন্সটা হলো মেইন সমস্যা আমাদের জন্য। দুধ খেলে আমরা দুধ খেতে নিষেধ করি এই কারণে যে অনেকের কিন্তু ল্যাকটোজ হজম হয় না।
ল্যাকটোজটা হজম যে হয় না, এটা আমাদের দেশে আমাদের স্টাডি আছে যে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় 70% লোকের পেটে কিন্তু ল্যাকটোজ হজম হয় না। এবং পায়খানাতে সমস্যা হয়। হ্যাঁ, ল্যাকটোজ হজম না হলে কেমনে বুঝি আমরা? বুঝিলে এইগুলা উপরের পেটের সিমটম হলে এই যে গলা বুক জ্বালা পোড়া হবে, পেটটা ফেপে যাবে, অল্প খেলে পেটটা ভরে যাবে, ডিসকমফোর্ট লাগবে, পেটে শব্দ হবে, পাতলা পায়খানা হবে, এগুলো যখন হয় দুধ খাওয়ার পরে, তখনই আমরা বলি যে তার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, বা আমরা কমনলি বলি মিল্ক ইনটলারেন্স আছে। তো আমার মিল্ক তো না, আসলে মিল্কের যে এই কেমিক্যালটা ল্যাকটোজ, এটার ইনটলারেন্স আছে। এবং আমি বললাম আপনাকে, যেটা আমাদের দেশে প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 70% মানুষের পেটে কিন্তু দুধ হজম হয় না, মানে ল্যাকটোজ হজম হয় না। যে কারণে আমরা দুধ, পেটের যে কোনো সমস্যা হলে আমরা কমনলি, এটা একটা কমন অ্যাডভাইস হয়ে গেছে আমাদের, যে দুধ বা দুধ তৈরি জিনিস খাবেন না, তাতে কিন্তু অনেক সিমটম কম থাকে। ওই দুধ চা খেলেও তো একই প্রবলেম হতো। একই প্রবলেম। যারা চা স্পেশালিস্ট, আমি যেহেতু চা নিয়ে পড়াশোনা করেছি, আমার বাংলাদেশে একজন চা টপ স্পেশালিস্ট, আমি নামটা বলছি না, ওনার সাথে আমার কথা, ওনার বইও আছে বাংলায়, ওনার চায়ের উপরে ভালো একটা বই আছে। তো উনি বলছে যে উনি ঢাকা শহরে এমন কোনো মানে সে চার দোকানে সে চা খায়নি, এবং ওনার ভাষ্য হলো যে চাতে যদি দুধ মিশানো হয় তাহলে চার যেটা উপকার হয় সেই উপকারটাও নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। স্যার, আপনার কাছে জানবো যে একটু অন্য বিষয়ে আসি, যে এই যে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক জাতীয় মানুষের যে সমস্যা, এখানে ওষুধ উল্টো আমাদের কি বিপদ ডাকছে? কারণ আপনারাই জানেন যে বাংলাদেশে শুধুমাত্র একটি ওষুধ 4,500 কোটি টাকা বিক্রি হয়। মানে এটার কত অংশ আসলে আমাদের কাজে লাগে, বা অতিরিক্ত আমরা অপ্রয়োজনে খাচ্ছি কত অংশ? এটা নিয়ে কিন্তু আমি আপনার সাথে অনেকবার কথা বলছি, বা অন্যান্য জায়গায় আমরা কথা বলি। তো এটা এর মধ্যে কিন্তু পাবলিক এখন কিছুটা বুঝে ফেলেছে, আমার অধিকাংশ মানুষ এখন বুঝে যে ওষুধ অত্যন্ত ভালো ওষুধ, কিন্তু দীর্ঘমেয়াদী কোনোভাবে খাওয়া উচিত না। আমরা মনে করি বুঝেছে, তাতে কি ওষুধের বিক্রি কমেছে? না, সেটা হয়তো কমে নাই, কিন্তু আসলে পাশাপাশি রোগও তো এখন আগের চেয়ে অনেক বাড়ছে। সেই কারণে হয়তো আসলে ব্যালেন্স হয়ে গেছে, রোগ বাড়ছে, এদিকে যদিও ইউজ কমছে, এটা কিন্তু টোটাল ইম্প্যাক্ট খুব একটা হয় নাই, বিক্রি আগের মতোই আছে। তো আমরা মনে করি যে এই ওষুধগুলো অত্যন্ত ভালো ওষুধ, অত্যন্ত সেফ ওষুধ, বাট এটা দীর্ঘমেয়াদী খাওয়ার এগেনিস্টে কিন্তু রেড লাইট দেওয়া আছে, বিপজ্জনক। দীর্ঘমেয়াদী কোনোভাবে খাওয়া যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। এবং ডাক্তার না, আমি বলবো যে গ্যাস্ট্রেন্টারোলজি যে এই ওষুধগুলো সম্পর্কে ভালো জানে, ওনাদের পরামর্শ ছাড়া এটা কোনোভাবে দীর্ঘমেয়াদী কিন্তু খাওয়া। এই যে ক্ষতিটা হয়, এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা একটু আপনি বলেন, যে আমাদের এই ওষুধ আমাদের কি ক্ষতি করে ফেলে? না, এই ওষুধে ধরেন আপনি যদি দীর্ঘমেয়াদী খান, এটা স্বল্প মেয়াদে খেলে খুব একটা সাইড এফেক্ট হয় না, কিন্তু দীর্ঘমেয়াদী খাইলে কিন্তু শুধু পরিপাকতন্ত্র না, পরিপাকতন্ত্র ছাড়াও শরীরের অন্যান্য অর্গানে কিন্তু এটার নানা রকম সাইড এফেক্ট হতে পারে। যেমন ধরেন কিডনি, আমাদের মাসকুলারস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, হাড় ক্ষয় হতে পারে, হাড় মানে ফ্র্যাকচারের টেন্ডেন্সি বেড়ে যেতে পারে, এগুলো হয়। কিডনিতে সমস্যা হতে পারে, নেফ্রাইটিস হয়, নার্ভে সমস্যা হতে পারে। তার মানে দীর্ঘমেয়াদী এটা কোনোভাবে উচিত না। আর আমার পরিপাকতন্ত্রে তো ডেফিনেটলি দীর্ঘমেয়াদী খাইলে যেটা হয় দেখবেন, এখন একটা পলিপ, স্টমাকে পলিপ এন্ডোস্কোপি করলে প্রায় পাওয়া যায়। এই পলিপগুলো তাদের বেশি যারা এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী খায়, অনেক দিন খায়। এবং এই পলিপগুলো মানে ছোট্ট টিউমার, ইনিশিয়ালি এগুলো খুবই ইনোসেন্ট থাকে, কিন্তু এই টিউমারটা কিন্তু ক্ষেত্র বিশেষে বড় হয়ে ভবিষ্যতে এটা ক্যান্সার, স্টমাক ক্যান্সার, বা নিচের দিকে যদি যান ইন্টেস্টাইনাল ক্যান্সার, কোলন ক্যান্সার, এইসব রোগ পর্যন্ত হয়। সুতরাং এটা আমরা বলবো যে পেপটিক আলসারের এই ওষুধটা প্রয়োজন হলে আপনি খাবেন, এবং এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সঠিক নিয়মে খাবেন। আমরা আমাদের দেশে দেখছি যে অনেক রোগী, একটু আগে যেটা বললেন, সে 20 মিলিগ্রাম খাইছে, কাজ হয় না, সে 40 মিলিগ্রাম খাইছে, তার সিমটম আছে, সে এটারে 40 মিলিগ্রাম 2 বার, আমরা অনেক ক্ষেত্রে দেখছি 4 বার খায়, এবং খাচ্ছে। এটা তো অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে এরকম করা উচিত না। যে মানুষের বাসায় কিনে যে রাখা গ্যাস্ট্রিকের ওষুধ, এটাও তো একটা ভুল পদ্ধতি। এটা আমাদের দেশে এটা প্রচলিত ধারণা, এটা আমাদের দেশে না, এটা কিন্তু সারা পৃথিবীতে আছে। যেমন ধরেন ডাটা যদি দেখেন না, ইউএসএতে বা ইউকের ডাটা হলো যে প্রায় 70% লোক যারা এই ওষুধগুলো খায়, ওরা খাচ্ছে আসলে নট ডিউ টু এনি জেনুইন রিজন, এমনি খাচ্ছে। এটা তার মানে ইউকের মতো জায়গা তো এটার খাওয়া মানে কি বলে, ইনজুডিশিয়াস খাওয়া অনেক বেশি। আমাদের দেশে তো সেই তুলনায় আরো বেশি, হয়তো আরো বেশি। আমাদের সেই ওষুধ খায় না এরকম লোক নাই, এবং অনেকে আছে যে বছরের পর বছর খাচ্ছে। আমরা দেখছি অনেক মানুষ পায় 10 বছর 20 বছর যাবত এই ওষুধ খাচ্ছে। কেউ খুব বললাম যে 40 মিলিগ্রাম 2 বার 3 বার করে খাচ্ছে। এটা কোনোভাবে উচিত না, এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া উচিত না। এই ওষুধগুলো যেই রোগে কাজ হয়, আমি আবারও আপনাকে বলতে চাই জিনিসটা, এবং সাধারণ মানুষ এটা বোঝা উচিত,
এই ওষুধটা যেই রোগে কাজ হয় সেই রোগগুলো কিন্তু এই ওষুধটা খাইলে 2-4-5 দিনের মধ্যে এই রোগের সিমটম কমে যায়। যদি 2-4-5 দিন খাওয়ার পরে আপনার সিমটম কমছে না, বা আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ খাওয়ার পরে কমছে না, তখনই আপনার বোঝা উচিত যে আপনার এই রোগটা সিমটমটা এই রোগের না, এটা অন্য ভিন্ন কোনো রোগের। সুতরাং আপনার ডাক্তারের কাছে যান, যে ইভ্যালুয়েট করেন যে আপনার আসলে সিমটমটা কী রোগের কারণে হচ্ছে, তাহলে কিন্তু সেই রোগটা চিকিৎসা করলে আপনার অনেকগুলো জিনিস কমে যাবে। আমাদের কাছে যখন রোগীগুলো আসে এরকম 5 বছর 10 বছর খাচ্ছে, আমরা কিন্তু ডেফিনেটলি ওয়ার্কআপ করে আমরা ওষুধটা বন্ধ করে দিয়ে অন্য ওষুধ দিই, এবং রোগীরা কিন্তু আমাদের কাছে আবার আসে যে স্যার এই ওষুধটা তো বহুদিন খেয়েছিলাম, এখন তো আপনি যে ওষুধ দিয়েছেন খেয়ে তো আগের চেয়ে অনেক ভালো আছে, আমরা তো এই ওষুধ আর খেতে হয় না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক ফারুক আহমেদ, আপনার কাছে জানবো যে এই কত বছর থেকে বাংলাদেশে এই সপ্তাহ মানে আপনারা উদযাপন করছেন, যেটি নভেম্বর শেষ হয়ে গেল, এখন তো আমরা ডিসেম্বরে চলে আসছি। এটা আসলে দেখেন, এটা শুরু হয়েছে 1999 থেকে। এটা ইউএসএতে প্রথম শুরু হয়। আমরা আসলে আমাদের দেশে, আমার ধারণা, যেহেতু আমি গ্যাস্ট্রোএন্টারোলজিতে অনেকদিন থেকে কাজ করি, 91 সাল থেকে কাজ করি, এটা তখন আগে এটা সেলিব্রেট করা হতো না। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম তখন থেকে এটা কিন্তু আমরা সেলিব্রেট করা শুরু করেছি, এবং আমি যখন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে ছিলাম তখন এটা আরেকটু ব্যাপকভাবে সারা বাংলাদেশ সব জায়গায় সব গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে কিন্তু এটা হতো, এবং আমরা এটা নিয়ে কিন্তু টেলিভিশন প্রোগ্রাম করা, রাউন্ড টেবিল মিটিং করা, যেমন প্রথম আলো স্পন্সর করতো, যেটা প্রথম আলো মানে ওদের সাংবাদিক যেত, আমরা চিকিৎসকরা থাকতাম, সমাজের এলিট শ্রেণীর অনেক লোক থাকতো, বিভিন্ন লোক থাকতো, মিডিয়ার লোক থাকতো, এরকম 10-15 জনকে নিয়ে আমরা গোল টেবিল মিটিং, আমি যখন ছিলাম ডিরেক্টর তখন চালু হয়েছিল এটা, এবং এটা এখনও কন্টিনিউ করছে। এবং আমি আজকে আসার আগে আলাপ করলাম এটাকে হচ্ছে, তো ওরা বললো যে স্যার এবারও হবে, এবং এটা সম্ভবত আগামী 2 দিনের মধ্যে হবে। মানুষ কতটুকু সচেতন হয়েছে বলে আপনার স্যার মনে হয়? এখন কি ওরকম মানে রোগীদের সাথে কথা বললে টের পান? অবশ্যই মানুষের সচেতনতা এখন তো আগের চেয়ে অনেক অনেক ভালো অবস্থার না আছে আমি মনে করি। এই রোগ সম্পর্কে এখন অনেক মানুষ বুঝে, অনেক মানুষ কিন্তু এই রোগের চিকিৎসাও বুঝে, এবং এই রোগের যেই কারণে রোগটা হয় এটা সম্পর্কে মানুষের কিন্তু অনেক ধারণা আছে। আচ্ছা, এটার সাথে এই গলাবুক জ্বালা পোড়ার সাথে কি বংশীয় কোনো ইয়ে আছে, যেমন ওবেস যে ফ্যামিলিতে তারাও ওবেস হয়তো, বা অন্য কোনো বিষয় আছে কিনা? না, এটা আসলে আমরা ফ্যামিলিয়াল রোগ বলতে বুঝি, যেগুলো বুঝি, বা জেনেটিক, এরকম কিছু না, কিন্তু একটা কমন রোগ 20% লোক আছে, তার মানে ধরেন যদি 4 থেকে 5 জনের মধ্যে একজন আছে, তো আপনার ফ্যামিলি মেম্বার যদি 6 জন থাকে তাহলে তো 2-3 জনের এখানেই পাওয়া যেতে পারে। আবার ওবেসিটি একটা অন্যতম কারণ, তাহলে ফ্যামিলি যদি ওবেস থাকে এটা কিন্তু ফ্যামিলিয়াল প্রবলেম হতে পারে, তাহলে এটা তার বেশি। আমাদের দেশের খাদ্যাভ্যাস, যে আমরা যে ভাত নির্ভর বা মনে করেন ওই যে মাসগ্রস্ত কেন্দ্রিকই থাকি, আর শাকসবজির দিকে যে যায় না, মানে এটাও একটা কারণ তো বটেই। ডেফিনেটলি এটা তো আমরা ধরেন আমরা বলি যে অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখার জন্য 4-5টা কিন্তু ভাইটাল জিনিস আছে। তার মধ্যে 1 নম্বর হলো খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের মধ্যে প্রথম হলো আপনাকে ফাইবার জাতীয় ফুড বেশি খেতে হবে। ফাইবার বলতে আমরা কমনলি যেগুলো খাই তার মধ্যে সবজি, ফ্রুটস, এগুলো ফাইবার জাতীয় খাবার, এগুলো খাইতে হবে। আপনাকে এডিকুয়েট পানি খেতে হবে, এবং আপনাকে ভুঁড়ি পোস্টটা অ্যাভয়েড করতে হবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। স্ট্রেস অ্যাভয়েড করতে হবে। আপনাকে ধরেন পরিমিতি যেটা ঘুমানো দরকার আপনার সেটা ঘুমাইতে হবে, এগুলো করতে হবে। এগুলো করলে কিন্তু আপনার পরিপাক স্বাস্থ্য ভালো থাকবে। ঘুমের সাথে সম্পর্ক আছে? অবশ্যই। এডিকুয়েট স্লিপ যদি না হয় তাহলে আপনার কিন্তু পরিবর্তনের নানা রকম সমস্যা হতে পারে। একটা মানুষের যার এই সমস্যা নাই, সে এই সমস্যা থেকে বিরত থাকার জন্য সারা জীবনই আসলে কেমন লাইফস্টাইল দরকার? এটা প্রথম কথা হলে আমরা বলবো যে আপনার ওজন যেন না বাড়ে। যদি আপনার ওজনটা কাঙ্ক্ষিত ওজন মেনটেন করতে পারেন, এটা আপনাকে অবশ্যই এই রোগ না হতে হেল্প হবে। আর দ্বিতীয়ত হলো আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার, যেগুলো আমরা একটু আগে বললাম, যে ট্রেডিশনাল যে আমরা খাবার খাই, একটু ভাত খাওয়া, মাছ খাওয়া, সবজি খাওয়া, ফ্রুটস খাওয়া, পানিটা এডুকেট খাওয়া, এবং ভুরিভোজ না করা, খাওয়ার সাথে পানি না খাওয়া, খাওয়ার সাথে শুইতে যাওয়া, এটাও কিন্তু অত্যন্ত খারাপ এই রোগের জন্য। যেটা আমাদের সমাজে এখন আমরা যারা কর্মজীবী মানুষ, সারাদিন রাত কাজ করে হয়তো বাসায় যেয়ে খেয়ে শুয়ে পড়ি, লেট নাইটে খাওয়া খেয়ে শুয়ে পড়ি, এটা কিন্তু মোটেই ঠিক না। আপনাকে খাওয়ার রাত্রিবেলা দিনের বেলা জনে বলেন ভুরিভোজ কোনোভাবে করা যাবে না, এবং খাওয়ার সাথে সাথে 3 ঘন্টার মধ্যে আপনি শুবেন না, শুইতে হবে খাওয়ার 3 ঘন্টা পরে। তাহলে আপনি দেখেন, আপনি যদি রাতে 10টার সময় খেয়ে 11টার সময় শুয়ে যান,
তাহলে কিন্তু আপনার রিফ্লাক্স হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। রিফ্লাক্স না শুধু, আর অন্যান্য অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং খাওয়াটা খেয়ে 3 ঘন্টার মধ্যে আমরা শোবেন না, তার মানে হলো আপনি সন্ধ্যা রাতে খেয়ে ফেলবেন। যদি আপনি 10টার সময় খান 3 ঘন্টা আপনাকে আর জাগতে, তাহলে 2টা হয়ে যাবে, তাহলে তো এটা এবারের প্রতিপাদ্য কি ছিল স্যার? এটা এরকম কোনো খুব একটা স্লোগান থাকে না। স্লোগান একটাই যে এটা আসলে এই রোগ সম্পর্কে সচেতন হন, এই রোগ সম্পর্কে জানেন, এই রোগটা প্রতিরোধে সবাই একটু সামনে আসেন, এবং এই রোগটা যে অত্যন্ত ট্রাবলসাম রোগ এবং এই রোগটা যে অত্যন্ত ব্যয়বহুল রোগ, এইটা সবাইকে রিয়েলাইজ করতে হবে। করলেই কিন্তু আমরা এই রোগটা প্রতিরোধে ভালো ভূমিকা রাখতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আন্তরিকভাবে আবারও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। গলা বুক জ্বালাপোড়াকে একেবারে সহজভাবে নেবার কিছু নাই। সার্জারি বলছিলেন যে এটি ক্যান্সার পর্যন্ত ডেকে আনতে পারে, এবং একই সঙ্গে এই সমস্যা যাদের সাধারণ মাত্রায় আছে তারা অযথাই ওষুধ না খেয়ে অন্তত যখন সমস্যা মানে খুব ভালো পর্যায়ে হয় তখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধ খান, ওজন নিয়ন্ত্রণ করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।